এটি এমন এক অদম্য নারীর ঘুরে দাঁড়ানোর গল্প, যাকে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে তার নিজের স্বামী নির্দয়ভাবে এক নবজাতক সহ খা খা মরুভূমির বুকে মৃত্যুর মুখে ফেলে এসেছিল। কিন্তু মৃত্যু তাকে ছুঁতে পারেনি। সব প্রতিকূলতা আর মৃত্যু ভয়কে জয় করে শূন্য থেকে শুরু করে সে ফিরে আসে এক নতুন পরিচয়ে। তার এই ফিরে আসা শুধু বেঁচে থাকার লড়াই ছিল না, ছিল এক গোপন উইলের রহস্য ভেদ করে বিশ্বাসঘাতক স্বামীর বিরুদ্ধে চরম প্রতিশোধ এবং নিজের অধিকার ছিনিয়ে আনার এক রুদ্ধশ্বাস যাত্রা। মরুভূমির ধুলো থেকে উঠে এসে একজন কোটিপতি এবং অসহায় নারীদের ত্রাতা হয়ে ওঠার এই অনুপ্রেরণাদায়ক গল্পটি প্রমাণ করে, সত্যিকারের ইচ্ছাশক্তি থাকলে কোনো ষড়যন্ত্রই মানুষকে দাবিয়ে রাখতে পারে না। দীর্ঘ কয়েক মাস অপেক্ষা ও উৎকণ্ঠার পর অবশেষে নাদিয়া তার প্রথম সন্তানের জন্ম দিল। এটি এমন একটি মুহূর্ত ছিল যার জন্য সবাই অপেক্ষা করছিল। কিন্তু শিশুটির প্রথম কান্না কোনো সুখী জীবনের সূচনা ছিল না, বরং তা ছিল এক অশুভ সংকেত। হাসপাতালের কক্ষে নাদিয়া তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে, যার নাম সে রেখেছিল আমল। মেয়েটি সুস্থ ও সুন্দর ছিল, তবে নাদিয়ার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। যখন খবরটি তার স্বামী খালেদের কাছে পৌঁছালো, তার চেহারা রাগ ও ঢাক্কায় এক মুখোশে পরিণত হল। সে কোনো অভিনন্দন জানালো না, হাসলও না, বরং সে লজ্জা ও অপমান বোধ করল, কারণ নাদিয়া একটি মেয়ের জন্ম দিয়েছে। খালেদ এমনকি শিশুটির দিকে তাকাতেও অস্বীকার করল। যখনই নাদিয়া তাকে শিশুটিকে দেখানোর চেষ্টা করত, সে মুখ ফিরিয়ে নিত এবং একে তার নামের ওপর এক কলঙ্ক হিসেবে বিবেচনা করত। পরিস্থিতি আরও খারাপ হলো যখন তার ভাই ফয়সাল এসে পৌঁছাল। ভাইয়ের রাগ শান্ত করার বদলে সে আগুনে ঘি ঢালতে শুরু করল। সে খালেদের কাছে এগিয়ে গেল এবং তার কানে বিষাক্ত কিছু কথা ফিসফিস করে বলল, এই মেয়েটি আমাদের পরিবারের জন্য কলঙ্ক নিয়ে এসেছে। সে তোমার নাম বহন করতে পারে না। এই কলঙ্ক মুছে ফেলতে হবে। ফয়সালের কথাগুলো খালেদের হতাশাটিকে অন্ধ আক্রোশে পরিণত করার জন্য যথেষ্ট ছিল। নাদিয়া তার শিশু আমলকে নিয়ে এই আশায় বাড়ি ফিরল যে তার স্বামী শান্ত হবে এবং নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু বাড়িটি এক নরকে পরিণত হল। খালেদ দিনের পর দিন আরও নিষ্ঠুর ও শীতল হতে লাগল। সে নাদিয়াকে এবং শিশুটির অস্তিত্বকে এমনভাবে উপেক্ষা করত যেন তারা সেখানে নেই। নাদিয়া সব রকমভাবে তাকে খুশি করার চেষ্টা করত। সে তার পছন্দের খাবার তৈরি করত, তার আরামের জন্য রাত জাগত, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হতো। পরিবেশটা মানসিক আতঙ্কে ভরা ছিল। প্রতিটি রাত পার হওয়ার সাথে সাথে নাদিয়া অনুভব করত যে তার ও তার সন্তানের দিকে বিপদ ধেয়ে আসছে। সে আমলকে জড়িয়ে ধরে নীরবে কাঁদত। একটি অবুঝ শিশুর কাছে তার কষ্টের কথা বলতো যে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে পাশের ঘরে খালেদ ও ফয়সাল বসে এক অজানা ও অন্ধকার ভবিষ্যতের পরিকল্পনা করত। সে তাদের ফিসফিসানি শুনতে পেত, কিন্তু কথাগুলো বুঝতে পারত না। তবে সে অনুভব করতে পারত যে তার এবং তার মেয়ের বিরুদ্ধে কত শীতল এক ষড়যন্ত্র বোনা হচ্ছে। একদিন রাতে যখন নাদিয়া ঘুমানোর চেষ্টা করছিল, তার ঘরের দরজা আস্তে করে খুলে গেল। খালেদ ভেতরে ঢুকল এবং অন্ধকারের মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে রইল। সে সরাসরি তার দিকে তাকালো না, বরং এক শীতল ও আবেগহীন কণ্ঠে বলল, আগামীকাল আমরা হাওয়া বদলের জন্য এক ভ্রমণে যাব। নাদিয়ার শিরায় রক্ত জমে গেল। এটি কোনো সাধারণ আমন্ত্রণ ছিল না, বরং তার গলার স্বরে স্পষ্ট হুমকি ছিল যে এই ভ্রমণ মোটেও কোনো বিনোদনের জন্য নয়। নাদিয়া তাকে এই ভ্রমণের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস পেল না, কারণ তার মন বলছিল যে এটি কোনো ভালো জায়গা হবে না। পরদিন সকালে খালেদ অত্যন্ত শীতলভাবে তাকে নির্দেশ দিল যে সে এবং শিশুটি যেন তৈরি হয়ে নেয়। সেখানে কোনো পারিবারিক ভ্রমণের লক্ষণ ছিল না, কোনো ব্যাগ নেই, কোনো প্রস্তুতি নেই, শুধু গাড়িতে ওঠার এক কঠোর নির্দেশ। সে তাকে এমনভাবে গাড়িতে উঠতে বাধ্য করল যেন সে একজন বন্দী, এই অজুহাতে যে তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। নাদিয়া তার মেয়ে আমালকে শক্ত করে জড়িয়ে ধরে গাড়িতে উঠল। তার বুক ভয়ে কাঁপছিল। গাড়ি চলতে শুরু করল এবং খালেদ এক মৃত্যুসম নীরবতায় গাড়ি চালাচ্ছিল। তার চোখগুলো দুই টুকরো বরফের মতো শীতল ছিল এবং তার হাত শক্ত করে স্টিয়ারিং হুইল ধরেছিল। প্রতিটি কিলোমিটার পেরোনোর সাথে সাথে নাদিয়ার ভয় বাড়তে লাগল। শীঘ্রই সে লক্ষ্য করল যে খালেদ শহরের বাইরে যাচ্ছে, একটি অপরিচিত নির্জন মরুভূমির রাস্তা ধরে।
সূর্য আকাশে উঠতে শুরু করেছে এবং রাস্তার দুই পাশে অনন্তকাল ধরে মরুভূমি বিস্তৃত। সে কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞাসা করতে লাগল, খালেদ, আমরা কোথায় যাচ্ছি? এই রাস্তা তো আমার চেনা নয়। কিন্তু সে কোনো উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে নাদিয়ার অস্তিত্বকে উপেক্ষা করে এক ভয়ঙ্কর স্থিরতার সাথে গাড়ি চালিয়ে গেল। সে আবারও চিৎকার করে উঠল, দয়া করো খালেদ, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? বাচ্চা তার দুধ খাওয়া দরকার। কিন্তু তার প্রশ্ন ও মিনতি যেন এক নীরবতা ও চরম উপেক্ষার দেওয়ালে আছড়ে পড়ছিল। দীর্ঘক্ষণ পর, যা মনে হচ্ছিল এক যুগ, খালেদ হঠাৎ করে এক সম্পূর্ণ অনুর্বর জায়গার মাঝখানে গাড়ি থামাল। তাদের চারপাশে বালি আর আকাশ ছাড়া আর কিছুই নেই। সে গাড়ি থেকে নামল এবং নাদিয়ার দরজার দিকে হেঁটে এসে তা সজোরে খুলল। সে তাকে নামার নির্দেশ দিল। যখন সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল, সে তার হাত চেপে ধরল এবং তাকে জোর করে গাড়ি থেকে টেনে বের করল। সে তার সমস্ত শক্তি দিয়ে তার মেয়ে আমালকে আঁকড়ে ধরেছিল, তাকে ছাড়তে নারাজ। সে তার কাছে মিনতি করতে লাগল, তার গাল বেয়ে অঝরে জল পড়ছিল। কিন্তু সে ছিল পাথরের মতো, কোনোভাবেই বিচলিত হল না। সে শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর ঘুরে গিয়ে নিজের গাড়িতে উঠল এবং একটি শব্দ না বলেও দরজা বন্ধ করে দিল। সে ইঞ্জিন চালু করে চলে গেল, পেছনে রেখে গেল ধুলোর মেঘ। আর নাদিয়া সেই বিশাল মরুভূমির মাঝখানে তার কোলের শিশুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে গাড়ির ইঞ্জিনের আওয়াজ দূরে মিলিয়ে যেতে লাগল। তার জায়গা নিল মরুভূমির নিস্তব্ধতা, যা ভাঙছিল কেবল সেই ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজে, যে তৃষ্ণা ও ক্ষুধা অনুভব করতে শুরু করেছিল। নাদিয়া অসহায়ভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে দেখছিল তার স্বামীর ফেলে যাওয়া ধুলোর মেঘ দিগন্তে মিলিয়ে যাচ্ছে। যখন চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল, তখন তার মেয়ে আমলের কান্না আর তার নিজের আতঙ্কিত হৃৎস্পন্দনের আওয়াজ ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। সূর্য আলো উপরে উঠতে শুরু করেছিল এবং এর উত্তাপ তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল। তার কাছে কোনো বিকল্প ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে থাকার অর্থ ছিল নিশ্চিত মৃত্যু। সে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করল। সে জানত না কোন দিকে যাবে, কারণ সব দিকই দেখতে একই রকম, এক অন্তহীন মরুভূমি। সে জ্বলন্ত রোদের নিচে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলল। প্রতি কদমে তার জুতো বালিতে দেবে যাচ্ছিল, যা তার হাঁটাকে আরও কঠিন ও ক্লান্তিকর করে তুলছিল। সে তার পোশাকের একটি অংশ খুলে তার ছোট্ট শিশুর মাথা ঢেকে দিল, তাকে সূর্যের প্রখর তাপ থেকে বাঁচানোর চেষ্টায়। তৃষ্ণা তার শরীরকে কুড়ে কুড়ে খেতে লাগল। তার ঠোঁট ফেটে গিয়ে তা থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। সবচেয়ে খারাপ ব্যাপারটি ছিল, শরীর শুকিয়ে যাওয়ার সাথে সাথে সে বুঝতে পারল যে তার বুকের দুধও শুকিয়ে যাচ্ছে। আমলের কান্না আরও তীক্ষ্ণ ও যন্ত্রণাদায়ক হয়ে উঠল। এ ছিল এমন এক ক্ষুধার্ত শিশুর কান্না, যে তার মায়ের কোলে এমন কিছু পাচ্ছিল না যা তার ক্ষুধা নিবারণ করতে পারে। তার মস্তিষ্ক তার সাথে খেলতে শুরু করল। সে মাথা ঘোরা এবং প্রলাপ বকতে অনুভব করল। সে দৃষ্টিভ্রমের শিকার হতে শুরু করল। এক মুহূর্তের জন্য তার মনে হল যে সে দূর থেকে খালেদের গাড়িকে তাকে বাঁচাতে ফিরে আসতে দেখছে। সে নিজের সর্বোচ্চ গলা ফাটিয়ে তার নাম ধরে ডাকল, কিন্তু দৃশ্যটি মিলিয়ে গেল। এটি নিছকই এক মরীচিকা ছিল, যা বেঁচে থাকার জন্য তার মরিয়া বাসনা থেকে জন্ম নিয়েছিল। তখন সে বুঝতে পারল যে খালেদ আর কখনোই ফিরে আসবে না। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল, নিজের জন্য নয়, বরং তার কোলে থাকা ওই নিষ্পাপ শিশুটির জন্য, যার মেয়ে হয়ে জন্মানো ছাড়া আর কোনো অপরাধ ছিল না। সে তার শেষ সম্বলটুকু শক্তি সঞ্চয় করল এবং হাঁটা চালিয়ে গেল। কিন্তু তার শরীর তার সাথে বিশ্বাসঘাতকতা করল। সে একটি শুকনো ও দুর্বল ঝোপের নিচে পুরোপুরি লুটিয়ে পড়ল, যা সামান্য ছায়াও দিতে পারছিল না। সে উত্তপ্ত বালির ওপর শুয়ে আমলকে জড়িয়ে ধরল এবং বুঝতে পারল যে এটাই শেষ। সে আর নড়তে পারছিল না, আর চিন্তা করার মতো শক্তিও তার ছিল না। সে হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে চাইল, যা এই যন্ত্রণার চেয়ে অনেক বেশি দয়ালু মনে হচ্ছিল। যখন সে হাল ছেড়ে দিয়ে চোখ বন্ধ করছিল, তখন তার কানে এক মৃদু আওয়াজ এলো, যা আগে ছিল না। সেটা বালি বা বাতাসের শব্দ ছিল না, বরং সেটা ছিল ঘণ্টার শব্দ। নাদিয়া কষ্টে চোখ খুলল। সে ভাবল হয়তো সে আবার প্রলাপ বকছে, কিন্তু সেই মৃদু ঘণ্টার আওয়াজ তখনও তার কানে বাজছিল। সে তার শেষ বিন্দু শক্তিটুকু জড়ো করে শব্দের দিকে তাকালো। সে দেখল দূরে কিছু একটা নড়ছে, যা সূর্যের নিচে নাচতে থাকা মরীচিকার মতো দেখাচ্ছিল। সে যা দেখছিল তা নিয়ে নিশ্চিত ছিল না, কিন্তু বেঁচে থাকার প্রবৃত্তি তাকে আরও একবার চেষ্টা করতে বাধ্য করল। সে চিৎকার করার চেষ্টা করল,
কিন্তু তার গলা থেকে এক দুর্বল ও ভাঙা আওয়াজ বেরোল, যেন তা বিশাল মরুভূমির শূন্যতায় হারিয়ে যাওয়া এক ফিসফিসানি। সে আবার অজ্ঞান হয়ে হাল ছেড়ে দিল। সে জানত না সে যা দেখেছে তা কি সত্যি ছিল নাকি মৃত্যুর আগে শেষ কোনো ভ্রম। কত সময় পার হয়ে গেছে তা সে জানত না, তবে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরল এবং সে এক অদ্ভুত দুলনি অনুভব করল। সে নিজেকে একটি উটের পিঠে দেখতে পেল। প্রতি কদমের সাথে তার মাথা দুলছিল। সে দেখল এক অপরিচিত মানুষের মুখ, যার কঠোর চেহারাটি যেন সূর্য খোদাই করে দিয়েছে। সে স্থিরভাবে উটটি চালিয়ে নিয়ে যাচ্ছিল। তার মধ্যে আতঙ্ক ছেয়ে গেল। সে ভাবল তাকে হয়তো অপহরণ করা হচ্ছে এবং এর চেয়েও খারাপ কোনো পরিণতি তার জন্য অপেক্ষা করছে। সে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার শরীর এতই দুর্বল ছিল যে কোনো সাড়া দিচ্ছিল না। সে পুনরায় তার অজানা নিয়তির কাছে আত্মসমর্পণ করে জ্ঞান হারাল। যখন তার আবার জ্ঞান ফিরল, সে আর সূর্যের প্রখর তাপের নিচে ছিল না, বরং একটি সাধারণ তাঁবুর ছায়ায় ছিল। সে চোখ খুলে দেখল এক বয়স্কা স্নেহময়ী নারী এক উষ্ণ হাসি নিয়ে তার দিকে ঝুঁকে আছে। এই নারী, যার নাম জোহরা, একটি ভেজা কাপড় দিয়ে তার কপাল মুছিয়ে দিচ্ছিল। প্রথমে নাদিয়া বুঝতে পারল না কি হচ্ছে। তারপর তার মেয়ে আমলের কথা মনে পড়ল। সে আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো এবং দেখল সেই নারীর স্বামী শেখ হামদান তাঁবুর এক কোণে বসে আছেন, আর জোহরা আমালকে কোলে নিয়ে একটি ছোট বোতল থেকে তাকে উষ্ণ ছাগলের দুধ পান করাচ্ছে। শেখ হামদানই তাকে খুঁজে পেয়েছিলেন, তার শেষ চিৎকারের সেই ক্ষীণ আওয়াজ অনুসরণ করে। নাদিয়া এক স্বস্তির ঢেউ অনুভব করল। সে এখন নিরাপদে আছে এবং তার মেয়েও ভালো আছে। জোহরা তাকে ফোঁটা ফোঁটা করে জল খাওয়ালো এবং সে অনুভব করল তার শুকনো শরীরে আবার প্রাণ ফিরে আসছে। সে এবং আমল বেঁচে গেছে। অন্তত সাময়িকভাবে তারা এই দুজন দয়ালু বেদুইনের তাঁবুতে নিরাপদ। যখন তার পুরো জ্ঞান ফিরে এলো, শেখ হামদান তার কাছে এলেন এবং প্রজ্ঞা ও করুণায় ভরা চোখে তার দিকে তাকালেন। তিনি শান্ত ও পিতৃতুল্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে মা, আর তোমার এই অবস্থা কে করেছে? এই প্রশ্ন শুনে নাদিয়া জমে গেল। সে কি বলবে? সে কিভাবে তার গল্প বোঝাবে, যাতে নতুন করে তার উপর সন্দেহ বা বিপদ নেমে না আসে? নাদিয়া শেখ হামদানের দয়ালু মুখের দিকে তাকালো, তারপর জোহরার দিকে তাকালো, যে তখনও তার মেয়েকে স্নেহের সাথে জড়িয়ে ধরে আছে। সে আবার ভয় পেল, কিন্তু এটা অন্যরকম এক ভয় ছিল। সে আর তৃষ্ণায় মারা যাবার ভয় পাচ্ছিল না, বরং সে সত্যিটা বলার ভয় পাচ্ছিল। সে কিভাবে বলতে পারে যে তার স্বামী, তার সন্তানের বাবা, একটি মেয়ে জন্ম দেবার কারণে তাকে মরুভূমিতে মরার জন্য ফেলে রেখে গেছে? গল্পটি ভয়ানক ও অবিশ্বাস্য শোনাবে। তারা হয়তো তাকে পাগল ভাববে, অথবা মনে করবে সে কোনো খারাপ চরিত্রের নারী যে এই শাস্তিরই যোগ্য। তখন তারা হয়তো তাকে তাড়িয়ে দেবে। মিথ্যা বলা ছাড়া তার সামনে আর কোনো উপায় ছিল না। সে তীব্র কান্নায় ভেঙে পড়ল এবং একটি গল্প বানালো যে ডাকাতরা মরুভূমিতে তাকে ও তার স্বামীকে আক্রমণ করেছিল। তারা তাদের গাড়ি ও টাকা পয়সা চুরি করেছে, আর হয়তো তার স্বামীকে মেরে ফেলে পালিয়েছে। সে গল্পটি বলছিল আর তার চোখের জল ছিল সত্যি, কিন্তু সেই জল এক কাল্পনিক মৃত স্বামীর জন্য ছিল না, বরং তা ছিল তার ধ্বংস হয়ে যাওয়া জীবনের জন্য। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি মিথ্যা তার অপরাধবোধ ও একাকিত্বকে বাড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন সে তার এবং তার রক্ষাকারীদের মাঝে এক দেওয়াল তুলছে। শেখ হামদান এবং জোহরা জীবন ও মরুভূমি নিয়ে তাদের প্রজ্ঞা ও দীর্ঘ অভিজ্ঞতার কারণে তার কাঁপতে থাকা চাহনি ও দ্বিধাগ্রস্ত কণ্ঠ শুনে বুঝতে পারলেন যে সে আরও বড় ও আরও যন্ত্রণাদায়ক কিছু লোকাচ্ছে। ডাকাতের গল্পটি পুরোপুরি বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু তারা তার চোখে সত্যি কষ্ট এবং এক অকৃত্রিম ভয় দেখতে পেয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিলেন যে তাকে আর চাপ দেবেন না এবং আরও কোনো প্রশ্ন না করেই তাকে নিরাপত্তা ও আশ্রয় দেবেন। জোহরা তাকে আদর করে বলল, ঠিক আছে মা, তুমি এবং তোমার মেয়ে এখানে নিরাপদ। যতদিন না তুমি তোমার শক্তি ফিরে পাচ্ছ, এই তাঁবুটিকে নিজের বলেই মনে করো। দিন, সপ্তাহ, তারপর মাস কেটে গেল। শেখ হামদান ও জোহরার আতিথেয়তায় নাদিয়া এক সাময়িক আশ্রয় এবং শর্তহীন গ্রহণযোগ্যতা খুঁজে পেল। সে তাদের কাছ থেকে মরুভূমির জীবনের মৌলিক বিষয়গুলো শিখল। কিভাবে ছাগল দহন করতে হয়, পনির বানাতে হয় এবং আগুনে রুটি সেঁকতে হয়। সে প্রতিদিনের কাজে জোহরাকে সাহায্য করত,
আর ছোট্ট আমল মরুভূমির পরিষ্কার আকাশের নিচে বেড়ে উঠছিল। সে তাঁবুর বালির ওপর হামাগুড়ি দিতে শুরু করল এবং তার হাসির শব্দে চারপাশ ভরে উঠত। তার প্রতিটি হাসির সাথে নাদিয়া অনুভব করত যে তার জন্যে বেঁচে থেকে সে সঠিক কাজটিই করেছে। কিন্তু তার ভেতরে এক সার্বক্ষণিক উদ্বেগ ছিল। সে জানত যে এই নিরাপত্তা চিরস্থায়ী হবে না এবং সে এক মিথ্যার মধ্যে বেঁচে আছে। সে জানত যে তার মেয়ে মরুভূমির এই বিচ্ছিন্ন ও সাময়িক জীবনের চেয়ে আরও ভালো এক ভবিষ্যতের দাবিদার। একদিন সন্ধ্যায় আমলকে বিছানায় ঘুম পাড়ানোর পর সে শেখ হামদান ও জোহরার সাথে বসল এবং একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে তাদের দিকে কৃতজ্ঞতা ও দৃঢ়তায় ভরা চোখে তাকালো এবং বলল, আমলের ভবিষ্যতের জন্যে আমাকে শহরে যেতে হবে। মরুভূমি ছাড়ার এই সিদ্ধান্তটি শেখ হামদান ও জোহরার জন্যে মেনে নেওয়া খুব কঠিন ছিল, কারণ তারা নাদিয়া এবং তার মেয়ে আমলের প্রতি খুব মায়ায় জড়িয়ে পড়েছিলেন। তবে তারা তার মেয়ের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার ইচ্ছাকে বুঝতে পারলেন। নাদিয়ার কাছে কোনো টাকা, পরিচয়পত্র বা নির্দিষ্ট গন্তব্য ছিল না। তার একমাত্র সম্বল ছিল আমলকে একটি সম্মানজনক জীবন দেবার জন্যে তার দৃঢ় সংকল্প। যাত্রার দিন সকালে সে জোহরাকে আবেগ ভরে বিদায় জানালো, যিনি তাকে কিছু খেজুর ও পানি দিয়েছিলেন। তারপর শেখ হামদান তার উটে করে তার সাথে সাথে গেলেন, যতক্ষণ না তারা মরুভূমিকে দূরের শহরগুলোর সাথে যুক্তকারী সবচেয়ে কাছের হাইওয়েতে পৌঁছলেন। সেখানে শেখ হামদান তাকে তার কাছে থাকা সামান্য কিছু টাকা দিলেন এবং তার মঙ্গল কামনা করে বললেন, আল্লাহর রহমত তোমার সাথে থাকুক মা। তারপর তিনি তাকে রেখে মরুভূমির দিকে ফিরে গেলেন। নাদিয়া হাইওয়ের একপাশে আমলকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। সে খুব ভয় এবং দিশেহারা অনুভব করছিল। গাড়িগুলো উন্মাদ গতিতে পাশ দিয়ে চলে যাচ্ছিল। চালকরা তার দিকে সন্দেহ ও অবজ্ঞার দ্রুত দৃষ্টি ছুড়ে দিচ্ছিল। কেউই একজন একাকী নারী যে একটি দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে তার জন্য গাড়ি থামানোর কথা ভাবছিল না। প্রখর রোদের নিচে অপেক্ষা করতে করতে কয়েক ঘন্টা পার হয়ে গেল। আবারও তার মনে হতাশা বাসা বাঁধতে শুরু করল। তার এখানে আসার সিদ্ধান্তটা কি ভুল ছিল? তার কি মরুভূমির নিরাপদ আশ্রয়েই থাকা উচিত ছিল? যখন এই চিন্তাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন একটি পুরনো ও ভাঙাচোরা ট্রাক ধীর গতিতে এসে তার থেকে কয়েক মিটার দূরে থামল। ট্রাক থেকে বয়স্ক এক চালক নামলেন। তার চেহারা দয়ালু হলেও সময়ের ছাপ স্পষ্ট ছিল। তার নাম চাচা রাদি। তিনি উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকালেন এবং তার গন্তব্যের কথা জিজ্ঞাসা করলেন। নাদিয়া তাকে তার স্বামী মারা যাওয়ার সেই বানানো গল্পের একটি ছোট্ট সংস্করণ শোনাল এবং শহরে নতুন জীবন শুরু করার ইচ্ছার কথা জানাল। চাচা রাদি তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে তার গন্তব্যের শহরে নামিয়ে দিতে রাজি হলেন। নাদিয়া ট্রাকে উঠে চরম স্বস্তি অনুভব করল। লোকটি তার সামান্য খাবার তার সাথে ভাগ করে খেলেন এবং তার সাথে খুব সদয়ভাবে কথা বললেন। এতে নাদিয়ার মনে কিছুটা আশার সঞ্চার হলো। কিন্তু নিরাপত্তার দিকে এই যাত্রা মোটেও সহজ ছিল না। তারা রাতে শহরে পৌঁছল। উজ্জ্বল আলো, তীব্র কোলাহল আর উঁচু উঁচু দালানকোঠা মরুভূমির শান্ত পরিবেশ থেকে একেবারে ভিন্ন এক জগৎ ছিল। শহরটিকে তার কাছে এক বিশাল ভীতিকর দানবের মতো মনে হলো এবং সে সেখানে কাউকে চিনত না। ট্রাকটি একটি ভিড় ও কোলাহলপূর্ণ কেন্দ্রীয় বাস স্টেশনে এসে থামল। চাচা রাদি দুঃখের সাথে তার দিকে তাকিয়ে বললেন, আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না মা, আমি তোমার মঙ্গল কামনা করি। নাদিয়া তাকে ধন্যবাদ জানিয়ে ট্রাক থেকে নামল এবং হঠাৎ করেই নিজেকে একদল অপরিচিত মানুষের ভিড়ে সম্পূর্ণ একা আবিষ্কার করল। সে ঠান্ডা ফুটপাতে বসে ঘুমন্ত আমলকে বুকে জড়িয়ে ধরল। সে নিজেকে আগের চেয়েও বেশি দিশেহারা ও একাকী অনুভব করছিল, যেন সিমেন্ট ও কোলাহলের এক জঙ্গলে হারিয়ে গেছে। নাদিয়া সেই রাতের বাকি সময়টুকু স্টেশনে বসে ভয়ে তার সন্তানকে বুকে জড়িয়ে পার করে দিল। একটুও নড়ার সাহস পেল না। সূর্যোদয়ের সাথে সাথে এবং শেখ হামদানের দেওয়া সেই সামান্য টাকা নিয়ে সে এই নিষ্ঠুর শহরে চাকরি ও আশ্রয় খোঁজার এক অসম্ভব মিশনে নেমে পড়ল। সে পুরো একটা দিন রাস্তায় হেঁটে, দোকান ও রেস্তোরাঁয় ঢুকে যে কোনো সম্ভাব্য কাজের খোঁজ করে কাটাল। কিন্তু প্রত্যাখ্যানই ছিল তার নিত্যসঙ্গী। সবাই তার কাছে তার পরিচয়পত্র দেখতে চাইত, আর যখন সে বলতো যে তার কাছে তা নেই, তখনই তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হতো। সন্ধ্যা ঘনিয়ে এলে এবং তার শক্তি প্রায় শেষ হয়ে যাওয়ার পর সে অবশেষে শহরের একটি সাধারণ পাড়ায় এক সাধারণ হোটেলে একটি সস্তা ঘর খুঁজে পেল।
সে 1 সপ্তাহের অগ্রিম ভাড়া দিয়ে নিজেকে এমন একটি ছোট ও নোংরা ঘরে আবিষ্কার করল যেখানে একটি বিছানার জায়গা হওয়াও দায়। সে শহরে তার প্রথম রাতটি জেগে কাটালো। সে বাইরের অদ্ভুত শব্দগুলো শুনছিল এবং তার পাশে ঘুমোনো মেয়ের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিল। তার প্রায় সব টাকাই শেষ হয়ে গিয়েছিল। যদি সে পরদিন কোনো কাজ না পায় তবে সে নিজেকে রাস্তায় আবিষ্কার করবে। পরদিন সকালে সে আবার তার মরিয়া খোঁজে বেরিয়ে পড়ল। একটি বড় হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ দেয়ালে ঝোলানো একটি ছোট বিজ্ঞাপনের ওপর পড়ল, পরিচ্ছন্নতা কর্মী আবশ্যক। সে আশার আলো দেখতে পেল এবং কোনো দ্বিধা ছাড়াই হাসপাতালে ঢুকে পড়ল। সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কথা জিজ্ঞাসা করল এবং তাকে সার্ভিস ম্যানেজার মিসেস কারিমার অফিসে পাঠিয়ে দেওয়া হলো। মিসেস কারিমা ছিলেন একজন মধ্যবয়স্কা নারী। তাকে দেখতে বেশ কড়া ও কঠোর প্রকৃতির মনে হচ্ছিল। কিন্তু যখন নাদিয়া তাকে তার গল্পটি শোনাল, যে গল্পে তার স্বামীর কথা ছিল না, তিনি তার চোখে এক আসল সততা এবং চরম হতাশা দেখতে পেলেন। নাদিয়া একটি সুযোগ পাওয়ার জন্য যে কোনো একটি সুযোগের জন্য তার কাছে মিনতি করল। 1 মুহূর্ত চিন্তা করার পর মিসেস কারিমা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে কঠোর কণ্ঠে বললেন, আমাদের কাছে শুধু অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মীর জায়গা আছে। বেতন খুবই কম এবং কাজ অনেক কঠিন, আর আমি নিজে তোমার ওপর নজর রাখব। নাদিয়ার সাথে সাথে রাজি হয়ে গেল এবং সে আনন্দে প্রায় কেঁদেই ফেলল। সে একটি কাজ পেয়ে গেছে, কিন্তু এই আনন্দ শীঘ্রই বেদনায় রূপ নিল। কাজটা ছিল দীর্ঘ শিফটের, আর তার অনুপস্থিতিতে আমলকে দেখাশোনা করার জন্য কাউকে খুঁজি বের করতে হবে। পাড়ায় একটু খোঁজাখুঁজির পর সে একজন বৃদ্ধা প্রতিবেশীকে পেল, যিনি তার বেতনের একটি বড় অংশের বিনিময়ে শিশুটিকে দেখাশোনা করতে রাজি হলেন, যে বেতন সে এখনও হাতে পায়নি। এটি ছিল একটি নতুন ও কষ্টকর আত্মত্যাগ, কিন্তু তার সামনে আর কোনো উপায় ছিল না। কাজের প্রথম দিন সে একটি সাধারণ ইউনিফর্ম পরল এবং অনুভব করল যে সে তার জীবনের একটি নতুন ও কঠিন অধ্যায় শুরু করতে যাচ্ছে। যখন সে একটি লম্বা করিডোরের মেঝে মুছছিল, তখন তার একদল সহকর্মী পরিচ্ছন্নতা কর্মী তার পাশ দিয়ে গেল। তারা তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তারপর তারা ফিসফিস করতে লাগল এবং তার সাধারণ পোশাক ও গ্রাম্য চেহারা নিয়ে ঠাট্টা করতে শুরু করল। তখন নাদিয়া বুঝতে পারল যে এই শহরে তার টিকে থাকা সহজ হবে না। সে মরুভূমির নিষ্ঠুরতা থেকে আরেক ধরনের নিষ্ঠুরতার মাঝে এসে পড়েছে। নাদিয়ার জীবন একটি কঠোর রুটিনে পরিণত হল। সে ভোরের আগে ঘুম থেকে উঠত, তার ঘুমন্ত মেয়ে আমলকে বৃদ্ধা প্রতিবেশীর কাছে রেখে হাসপাতালে সে কঠিন কাজে চলে যেত। সে কঠোর পরিশ্রম ও সততার সাথে কাজ করত এবং তার সহকর্মীদের ক্রমাগত উৎপীড়ন উপেক্ষা করার চেষ্টা করত। তারা তাকে বাইরের মানুষ ও অপরিচিত মনে করত। তারা তার পরিশ্রম দেখে ঈর্ষান্বিত হতো, কারণ তার কাজের কারণে তাদের ফাঁকিবাজি চোখে পড়ে যেত। তারা প্রতিটি কোণায় তাকে নিয়ে ফিসফিস করত, তার নীরবতা নিয়ে ঠাট্টা করত এবং তাকে নানা নামে ডাকত। নাদিয়া নীরবে এসব কিছু সহ্য করে যেত, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল তার মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজের চাকরিটা টিকিয়ে রাখা। দিনের পর দিন তার প্রতি তাদের বিদ্বেষ বাড়তে লাগল। একদিন তারা তাকে বিপদে ফেলার সিদ্ধান্ত নিল। নাদিয়া যখন একটি বিভাগে কাজ করছিল, তখন তার এক বিদ্বেষী সহকর্মী তার পরিষ্কার করার জিনিসপত্রের ট্রলিটি লুকিয়ে রাখল। যখন সুপারভাইজারের বিভাগগুলো পরিদর্শনের সময় হলো, তখন তিনি ট্রলিটি জায়গায় পেলেন না। সুপারভাইজাররা নাদিয়াকে অবহেলা ও কাজে গাফিলতির দায়ে অভিযুক্ত করল এবং তাকে চাকরিচ্যুত করার হুমকি দিল। নাদিয়া অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। সে বোঝানোর চেষ্টা করছিল যে সে ওটা ওখানেই রেখেছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করল না, আর তার সহকর্মীরা একে অপরের দিকে বিজয়ের দৃষ্টি বিনিময় করতে লাগল। সেই কঠিন মুহূর্তে হানান নামের এক তরুণী ও দয়ালু নার্স এগিয়ে এলো। হানান বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিল যে নাদিয়াকে কিভাবে হয়রানি করা হচ্ছে, আর সে ঘটনাক্রমে ওই সহকর্মীকে ট্রলিটা লুকাতে দেখেছিল। হানান সাহসের সাথে সুপারভাইজারের সামনে এলো এবং বলল, আমি দেখেছি কি ঘটেছে। নাদিয়া তার কাজে অবহেলা করেনি, বরং ওই মেয়েটি ইচ্ছাকৃতভাবে তার জিনিসপত্র লুকিয়ে রেখেছিল। তাদের এই চক্রান্ত ধরা পড়ে গেল। সেই সহকর্মী তীব্র বকা খেল এবং হানানের হস্তক্ষেপের কারণে নাদিয়া চাকরি হারানোর হাত থেকে বেঁচে গেল। সেই দিন থেকে পরিচ্ছন্নতাকর্মী নাদিয়া এবং নার্স হানানের মধ্যে একটি অপ্রত্যাশিত এবং শক্তিশালী বন্ধুত্ব গড়ে উঠল। এই বিশাল শহরে হানান হয়ে উঠল নাদিয়ার একমাত্র অবলম্বন। তারা লাঞ্চ ব্রেকে খাবার ভাগ করে খেত এবং তাদের স্বপ্ন ও দুশ্চিন্তা নিয়ে কথা বলত। নাদিয়া হানানকে তার জীবনের সেই বানানো মিথ্যে গল্পটি শোনাল। হানান তার শক্তি ও ধৈর্য দেখে খুব প্রভাবিত হল।
বহু বছর পর প্রথমবারের মতো নাদিয়া অনুভব করল যে তার একজন মিত্র আছে, এমন কেউ যাকে সে বিশ্বাস করতে পারে। কিন্তু এই বন্ধুত্ব তার সহকর্মীদের চোখ এড়াল না। একজন বাইরের পরিচ্ছন্নতা কর্মীকে নার্সের সাথে বন্ধুত্ব করতে দেখে তাদের ঈর্ষা ও বিদ্বেষ আরও বেড়ে গেল। বিষয়টি আর শুধু ঠাট্টায় সীমাবদ্ধ থাকল না, বরং তা এক প্রকৃত প্রতিশোধ ও তাকে ধ্বংস করার আকাঙ্ক্ষায় পরিণত হলো। একদিন সন্ধ্যায় নাদিয়া যখন রেস্টরুমের পাশ দিয়ে যাচ্ছিল, সে ঘটনাক্রমে তার 2 সহকর্মীকে নিচু স্বরে কথা বলতে শুনল। সে আরও কাছে গেল এবং যখন সে তাদের একটি আরও বড় ও আরও বিপজ্জনক চক্রান্তের পরিকল্পনা করতে শুনল, তখন সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা পরিকল্পনা করছিল যে একজন রোগীর কক্ষ থেকে মূল্যবান কিছু চুরি করার দায় তাকে ফাঁসাবে। নাদিয়া তার কাজে ফিরে গেল, ভয়ে তার বুক কাঁপছিল। সে প্রথম যে কাজটি করল তা হলো সে সোজা হানানের কাছে গেল এবং তাকে সব কিছু জানালো যা সে শুনেছে। হানান প্রচণ্ড রেগে গেল এবং নাদিয়াকে বলল, তুমি চিন্তা করো না, আমরা ওদেরকে এটা করতে দেব না, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। তারা দুজন একমত হলো যে নাদিয়া সবসময় তার ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্রের দিকে নজর রাখবে, আর হানান যতটা সম্ভব তার কাছাকাছি থাকার চেষ্টা করবে। 2 দিন পর সেই বিদ্বেষী সহকর্মী তার শয়তানি পরিকল্পনাটি কার্যকর করল। একটি প্রাইভেট কেবিনে একজন ধনী রোগী তার মূল্যবান হাতঘড়িটি খুলে বিছানার পাশের টেবিলে রেখেছিলেন। সবাই যখন ব্যস্ত ছিল, সেই সহকর্মী সুযোগ বুঝে ঘরে ঢুকল ঠিক যখন নাদিয়া পরিষ্কার করে বেরিয়েছিল। সে ঘড়িটি নিল এবং দ্রুত গিয়ে সেটি নাদিয়ার হাতব্যাগে রেখে দিল, যা চেঞ্জিং রুমে রাখা ছিল। কয়েক মিনিট পর সে চিৎকার করতে শুরু করলো এই বলে যে ঘড়িটি চুরি হয়ে গেছে এবং সে একটু আগে নাদিয়াকে ঘর থেকে বেরোতে দেখেছে। খবরটি হাসপাতালে খুব দ্রুত ছড়িয়ে পড়ল। নিরাপত্তা রক্ষীদের ডাকা হলো এবং ওই সহকর্মীর সাক্ষ্যের ভিত্তিতে তারা সরাসরি নাদিয়ার দিকে এগিয়ে গেল। সবার সামনে সুপারভাইজার, নার্সরা এবং এমনকি কিছু রোগীর উপস্থিতিতে নাদিয়াকে তার ব্যাগ খুলতে বাধ্য করা হলো। নিরাপত্তা রক্ষীর হাত যখন তার সামান্য কিছু জিনিসপত্র তল্লাশি করছিল, তখন সে এমন এক অপমান অনুভব করল যা আগে কখনো করেনি। তারপর উচ্চস্বরে নিরাপত্তারক্ষী ঘোষণা করল যে সে ঘড়িটি পেয়েছে। এটি ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। নাদিয়া তার সহকর্মীদের মুখের দিকে তাকালো এবং সেখানে বিদ্বেষপূর্ণ আনন্দ ও বিজয়ের ছাপ দেখতে পেল। মনে হচ্ছিল যেন সব কিছু শেষ হয়ে গেছে, তাকে হয়তো জেলে পাঠানো হবে এবং সে চিরদিনের জন্য তার মেয়েকে হারাবে। কিন্তু নিরাপত্তা কর্মীরা পুলিশ ডাকার আগেই হানান সাহসের সাথে হস্তক্ষেপ করল। সে হাসপাতালের ম্যানেজার মিসেস করিমার সামনে দাঁড়ালো, যিনি পরিস্থিতি দেখতে এসেছিলেন। সে দৃঢ় কণ্ঠে বলল, ম্যাডাম, আমি নাদিয়াকে বিশ্বাস করি। আমি আপনাকে কথা দিচ্ছি সে এমন কাজ করতে পারে না। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি আপনাকে করিডোরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করার অনুরোধ জানাচ্ছি। প্রথমে মিসেস কারিমা কিছুটা দ্বিধায় পড়লেন, কিন্তু হানানের জেদের কারণে তিনি রাজি হলেন। সবাই মিলে নিরাপত্তা কক্ষে গেল। নীরবে কাঁদতে থাকা নাদিয়া, তার চিন্তিত হয়ে পড়া সেই সহকর্মী, হানান, মিসেস কারিমা এবং নিরাপত্তা রক্ষীরা সবাই সেখানে ছিল। রেকর্ডিংটি চালু করা হলো। ক্যামেরায় স্পষ্টভাবে দেখা গেল নাদিয়া ঘর থেকে বেরোচ্ছে। 1 মিনিট পর সেই বিদ্বেষী সহকর্মীকে তড়িঘড়ি করে ঘরে ঢুকতেও বেরোতে দেখা গেল। সে ভয়ে ভয়ে চারপাশে তাকাচ্ছিল। সত্য সূর্যের মতো স্পষ্ট হয়ে গেল। নাদিয়ার নির্দোষতা প্রমাণিত হল এবং জাদুকরের জাদু তার নিজের দিকেই ফিরে এলো। মিসেস করিমা সাথে সাথে সেই সহকর্মীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিলেন। নাদিয়া স্বস্তি পেল, কিন্তু এই ঘটনা তার মনে গভীর দাগ কেটে গেল। সে অনুভব করল যে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তার চাকরিটি যতটা নিরাপদ ভাবত, আসলে ততটা নিরাপদ নয়। কাজের পরিবেশ ঝুঁকিতে ভরে গিয়েছিল, আর যে কোনো ছোট ভুল বা নতুন কোনো চক্রান্ত তার সব কিছু কেড়ে নিতে পারে। এই উপলব্ধির ফলে সে জীবিকা উপার্জনের অন্য কোনো উপায় খুঁজে বের করার কথা গুরুত্বের সাথে ভাবতে শুরু করল, যা তার এবং তার মেয়ের জন্য আরও স্থিতিশীল একটি ভবিষ্যৎ নিশ্চিত করবে। কিন্তু কিভাবে? তার এই কঠোর পরিশ্রম তার সমস্ত সময় এবং শক্তি কেড়ে নিত, আর তার বেতন দিয়ে কোনো মতে শুধু বাসা ভাড়া এবং খাবারের খরচ জুটত। বছরগুলো খুব দ্রুত কেটে গেল এবং আমন বড় হলো। সে স্কুলে ভর্তি হলো এবং অসাধারণ মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে প্রতিদিন স্কুল থেকে তার পড়ালেখার সফলতার গল্প নিয়ে বাড়ি ফিরত, আর এই অর্জনগুলোই ছিল নাদিয়ার একমাত্র গর্ব ও আনন্দের উৎস। কিন্তু আমল বড় হওয়ার সাথে সাথে তার চাহিদাও বাড়তে লাগল। তার বই, স্কুলের পোশাক এবং মাঝে মাঝে সহপাঠীদের মতো ছোটখাটো খেলনার প্রয়োজন হতে লাগল।
একবার আমল স্কুল থেকে ফিরে এসে মায়ের কাছে একটি নতুন খেলনা চাইল, যা সে তার বান্ধবীর কাছে দেখেছিল। নাদিয়া তার মেয়ের চোখের দিকে তাকালো এবং এক চরম অসহায়ত্ব বোধ করল। তার বেতনে আর কুলাচ্ছিল না এবং ঋণের বোঝা জমতে শুরু করেছিল। সে অপরাধ বোধে ভুগছিল, কারণ সে তার মেধাবী মেয়েটিকে একটি সুন্দর জীবন দিতে পারছিল না। একদিন রাতে তার বান্ধবী হানানের সাথে বসে থাকার সময় জীবনের চাপে চাপা পড়ে যাওয়া তার সেই পুরনো প্রতিভার কথা হঠাৎ মনে পড়ল। সেলাই। তার গ্রামে সে সেলাই এবং জামাকাপড় কাটিংয়ের দক্ষতার জন্য খুব পরিচিত ছিল। সে হানানকে এ বিষয়ে জানালো। হানান খুব উৎসাহিত হল এবং এই প্রতিভাটিকে পুনরায় কাজে লাগানোর জন্য তাকে উৎসাহ দিল। সে তাকে বলল, এটাই তোমার সুযোগ নাদিয়া, তুমি ছোট কোনো কিছু দিয়ে শুরু করতে পারো। হানানের সাহায্যে, যে একটি দোকানের মালিকের কাছে তার জন্য গ্যারান্টি হয়েছিল, নাদিয়া কিস্তিতে একটি পুরনো সেলাই মেশিন কিনতে সক্ষম হল। এটি অনেক বড় এক আর্থিক ত্যাগ ছিল, কিন্তু সে অনুভব করেছিল যে এটি একটি অতি প্রয়োজনীয় পদক্ষেপ। সন্ধ্যায় হাসপাতাল থেকে তার সেই ক্লান্তিকর কাজ শেষে ফিরে আমলকে স্কুলের হোমওয়ার্কে সাহায্য করে তাকে ঘুম পাড়ানোর পর নাদিয়া সেলাই মেশিনের পেছনে গিয়ে বসত। শুরুতে সে সামান্য কিছু টাকার বিনিময়ে নার্স এবং কিছু ডাক্তারের জামাকাপড় মেরামত করার কাজ শুরু করল। খুব দ্রুতই হাসপাতালের কর্মীদের মাঝে তার কাজের মান ও সেলাইয়ের সূক্ষ্মতার খবর ছড়িয়ে পড়ল। সে আয়ের একটি অতিরিক্ত উৎস খুঁজে পেল, কিন্তু এর মূল্য ছিল অনেক ভারী। সে প্রতি রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমাতে পারত। দিনে হাসপাতালে কাজ আর রাতে সেলাই করা তার পুরো শক্তি শুষে নিচ্ছিল। সে তার মূল কাজে অত্যন্ত ক্লান্ত ও ফ্যাকাশে চেহারায় যেত। সে কোনো মতে তার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকত। মিসেস করিমা তার কাজের এই অবনতি লক্ষ্য করলেন। একদিন তিনি তাকে তার অফিসে ডেকে কড়া ভাষায় বললেন, নাদিয়া, আমি তোমাকে একটি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমার কাজ ক্রমাগত খারাপ হচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তবে আমি তোমাকে চাকরিচ্যুত করতে বাধ্য হব। নাদিয়া নিজেকে এক নতুন বিপদে আবিষ্কার করল। যে প্রতিভাটি তার মুক্তির আশা ছিল, তা এখন তার একমাত্র আয়ের উৎসকে হুমকির মুখে ফেলে দিল। নাদিয়া মিসেস করিমার এই সতর্কবাণীকে যেন মৃত্যুদণ্ডের আদেশ হিসাবে গ্রহণ করল। চাকরি হারানো এবং একদম শূন্যে ফিরে যাওয়ার চিন্তায় সে ভয়ে শিউরে উঠল। তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হলো। হয় সে সেলাইয়ের স্বপ্ন ছেড়ে দেবে, অথবা তার মূল কাজ হারানোর ঝুঁকি নেবে। কিন্তু একই সময়ে হাসপাতালের বেডশিট ও লিনেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মিসেস করিমার কাছে খুব বিরক্তি নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন, ঠিকাদার যে নিম্নমানের বেডশিট সরবরাহ করছে তা কত দ্রুত ছিঁড়ে যাচ্ছে এবং হাসপাতালের কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে সে বিষয় নিয়ে অভিযোগ করছিলেন। যখন এই কর্মকর্তা রেগে মেগে তার বিভাগে ফিরে যাচ্ছিলেন, তখন একটি ছোট রেস্টরুমের দরজা দিয়ে তিনি নাদিয়াকে দেখতে পেলেন। সে একটি সেলাই মেশিনের ওপর ঝুঁকেছিল এবং তার বিরতির সময় শেষ হবার আগেই একজন নার্সের কাপড় ঠিক করার চেষ্টা করছিল। লোকটি রাগান্বিত হয়ে ঘরে ঢুকে পড়ল এবং তার মুখের ওপর চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? ব্যক্তিগত কাজের জন্য হাসপাতালের জিনিসপত্র ব্যবহার করা নিষেধ। সে তাকে কোনো কিছু বোঝানোর সুযোগই দিল না, বরং তার হাত ধরে সোজা ম্যানেজারের অফিসে নিয়ে গেল এবং বলল, আমি তাকে হাতে নাতে ধরেছি। নাদিয়া কাঁপতে কাঁপতে মিসেস করিমার অফিসে ঢুকল। সে মনে মনে ভাবছিল যে তাকে যে কোনো মুহূর্তে বের করে দেওয়া হবে। কর্মকর্তা রাগের সাথে বুঝিয়ে বললেন কিভাবে তিনি তাকে অন্যের কাপড় সেলাই করার জন্য নিজের কাজে অবহেলা করতে দেখেছেন। কিন্তু মিসেস করিমা, যিনি আগেই হানান এবং নার্সদের কাছ থেকে নাদিয়ার সেলাইয়ের দক্ষতার কথা শুনেছিলেন, এই বিপদের মধ্যে একটি সুযোগ দেখতে পেলেন। তিনি মনোযোগ দিয়ে নাদিয়ার দিকে তাকালেন। তারপর অভিযোগের প্রমাণ হিসাবে তার ডেস্কে রাখা একটি ছেঁড়া বেডশিট তুলে নাদিয়াকে দিলেন। তিনি শান্ত গলায় বললেন, এটা ঠিক করো। নাদিয়া বেডশিটটা নিয়ে সবার চোখের সামনে তার মেশিনের দিকে গেল। সে শুধু ছেঁড়া অংশটাই ঠিক করল না, বরং মেরামতের জায়গাটির চারপাশে খুব সুন্দর ও সাধারণ একটা নকশা সেলাই করে দিল। মনে হচ্ছিল এটা যেন আসল ডিজাইনেরই একটি অংশ, বরং আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল। যখন সে এটি মিসেস করিমার কাছে ফিরিয়ে দিল, ম্যানেজার ফলাফল দেখে মুগ্ধ হলেন। সে কত চমৎকারভাবে এবং দ্রুত একটি ত্রুটিকে বৈশিষ্ট্যে পরিণত করেছে। সেই মুহূর্তে মিসেস করিমা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি নাদিয়ার দিকে তাকিয়ে বললেন, আগামীকাল থেকে তোমাকে হাসপাতালের টেইলারিং ওয়ার্কশপে বদলি করা হলো। তুমি এখন থেকে সমস্ত সেলাই এবং মেরামতের কাজের দায়িত্বে থাকবে, তাও আগের চেয়ে বেশি বেতনে।
এটি ছিল একটি বিশাল এবং অপ্রত্যাশিত পুরস্কার। চাকরি হারানোর শঙ্কায় থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে সে এমন এক পদে উন্নীত হল যেখানে তার প্রতিভাকে সম্মান করা হয়। তার নতুন কাজের প্রথম দিন নাদিয়া এমন এক তীব্র আনন্দ অনুভব করছিল যা সে বহু বছর ধরে পায়নি। এই প্রথম সে এমন একটি কাজ করছিল যা সে ভালোবাসত এবং যা সম্মানজনক। কিন্তু এই সাফল্য তাকে সবার নজরে নিয়ে এলো এবং সে এতকাল যে আড়ালে লুকিয়েছিল তা থেকে তাকে বের করে আনল। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে ভিড়ে ঠাসা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় সে নিজের এবং আমালের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিল। হঠাৎ সে নিজের জায়গায় জমে গেল। সে একটি পরিচিত মুখ দেখতে পেল, তার সেই অতীতের এক মুখ যা সে কবর দেওয়ার চেষ্টা করেছিল। তার পুরনো ত্রামের একজন বয়স্ক নারী। নারীটি অবাক এবং ধাক্কা খেয়ে চোখ বড় করে সোজা তার দিকেই তাকিয়েছিল। সে ধরা পড়ে গেছে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। বাজারের ভিড়ের মাঝখান দিয়ে নাদিয়া এবং বয়স্ক নারীটি একে অপরের দিকে তাকিয়ে রইল। এতে কোনো সন্দেহ ছিল না সে তাকে চিনে ফেলেছে। নাদিয়া অনুভব করল যেন তার বুক থেকে হৃদয় খসে পায়ের কাছে এসে পড়েছে। গত কয়েক বছরে সে যা কিছু গড়ে তুলেছিল, নিজের এবং তার মেয়ের জন্য সে যে নিরাপত্তা তৈরি করেছিল, তা সব কিছু ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। তার মাথায় প্রথম যে জিনিসটি এলো সে তাই করল। সে দ্রুত ঘুরে দাঁড়ালো এবং মানুষের ভিড়ে লুকিয়ে পড়ার চেষ্টা করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই বয়স্ক নারীটি তার বয়সের তুলনায় অবিশ্বাস্য দ্রুততায় নড়াচড়া শুরু করলেন। তিনি তাকে অনুসরণ করতে লাগলেন এবং কষ্ট করে ভিড় ঠেলে এগিয়ে এলেন। বয়স্ক নারীটি তার কাছে পৌঁছালেন এবং তার হাত চেপে ধরলেন। ধাক্কায় কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, তুমি খালেদের স্ত্রী নাদিয়া? হায় আল্লাহ, আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো। কথাগুলো নাদিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। চরম আতঙ্কে সে ওই বয়স্ক নারীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল এবং তার দিকে চিৎকার করে বলল, আপনি ভুল করছেন, আমি নাদিয়া নই, আমি আপনাকে চিনি না। এটি ছিল এক মরিয়া অস্বীকার, কিন্তু তার চেহারায় ফুটে ওঠা ভয়ের ছাপ তাকে ধরিয়ে দিচ্ছিল। সে কোনো উত্তরের অপেক্ষা করল না, বরং সে যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করল। বয়স্ক নারীটি স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। সে হাঁপাতে হাঁপাতে তার ছোট্ট অ্যাপার্টমেন্টে পৌঁছাল। দরজা বন্ধ করে সে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। তার মাথা থেকে পা পর্যন্ত কাঁপছিল। অতীত তাকে তাড়া করতে ফিরে এসেছে। এটি এখন আর দূরের কোনো ছায়া নয়, বরং এক জীবন্ত বাস্তবতা হয়ে একই শহরের রাস্তায় হাঁটছে যেখানে সে বসবাস করে। সে ঘরের এক কোণায় শান্তভাবে খেলতে থাকা তার মেয়ে আমলের দিকে তাকালো। তার চোখ জলে ভরে উঠল। তার জীবনের সবচেয়ে বড় ভয় মরুভূমিতে মারা যাওয়া ছিল না, বরং ভয় ছিল যে তার পরিচয় জানাজানি হয়ে যাবে এবং এই শিশুটিকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। সে যেন একদম শুরুতে ফিরে গেল, সেই মানসিক উদ্বেগ আর আতঙ্কের নরকে যা সে খালেদের সাথে তার শেষ দিনগুলোতে কাটিয়েছিল। যখন সে কিছুটা শান্ত হল, সে তার বান্ধবী হানানকে ফোন করল এবং কান্নায় ভাঙা গলায় সব ঘটনা খুলে বলল। হানান তাকে সান্ত্বনা করার চেষ্টা করল। সে তাকে পরামর্শ দিল ঘরে থাকতে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে শান্তভাবে চিন্তা করতে। কিন্তু সে কিভাবে শান্ত হবে? যে দরজা সে বহু বছর আগে কত কষ্টে বন্ধ করেছিল তা আজ আবার খুলে গেছে। পরদিন নাদিয়া এই ভয়ে কাজে গেল না যে হয়তো বয়স্ক নারীটি সেখানে তার জন্য অপেক্ষা করবে। জানালা দিয়ে সতর্কভাবে উকি দেওয়ার সময় সে দেখল তার অ্যাপার্টমেন্টের দরজার নিচে একটি ছোট কাগজ রাখা আছে। সে দরজা খুলতে ইতস্তত করল, কিন্তু কৌতূহল আর ভয় তাকে বাধ্য করল। সে কাঁপা কাঁপা হাতে কাগজটি তুলল। কাগজটা খুলে সে দেখতে পেল অগোছালো হাতের লেখায় মাত্র একটি বাক্য লেখা। একটি বাক্য যা তার শিরার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি জানি তুমি কে, তোমার মেয়ে দেখতে একদম তার বাবার মতো। এই বার্তাটি ছিল চূড়ান্ত রায়ের মতো। এখানে সন্দেহ বা অস্বীকার করার আর কোনো সুযোগ ছিল না। ওই বয়স্ক নারী সব কিছু জানেন এবং তিনি মুখোমুখি হওয়ার জন্য বদ্ধপরিকর। নাদিয়া অনিদ্রা ও উদ্বেগের এক ঘূর্ণিপাকে ডুবে গেল। সে আর ঘুমাতে বা খেতে পারছিল না। দরজার বাইরের যে কোনো শব্দে সে চমকে উঠত। রাস্তায় দেখা প্রতিটি অচেনা মুখকে তার মনে হতো যেন খালেদের পাঠানো কোনো গুপ্তচর। পালিয়ে যাওয়া আর কোনো বিকল্প ছিল না, কারণ যে শহরটি তার জন্য নিরাপদ আশ্রয় ছিল তা এখন এক বড় কারাগারে পরিণত হয়েছে। 2 দিনের বিচ্ছিন্নতা ও আতঙ্কের পর সে যা ভয় পাচ্ছিল তাই ঘটল। যখন সে বাধ্য হয়ে তার অনুপস্থিতির কারণ জানাতে হাসপাতালের দিকে যাচ্ছিল, তখন সে আবার সেই বয়স্ক নারীকে দেখতে পেল। তবে এবার তিনি বাজারে ছিলেন না, বরং তিনি একটি হুইল চেয়ারে বসেছিলেন সেই হাসপাতালের বহির্বিভাগে যেখানে নাদিয়া কাজ করে। বোঝা গেল যে বয়স্ক নারীটি অসুস্থ এবং চিকিৎসার জন্য এসেছেন।
ভিড়ে ঠাসা করিডোরের মধ্যে তাদের চোখাচোখি হলো। বয়স্ক নারীটি কিছু বললেন না, কিন্তু একটি দীর্ঘ ও অর্থবহ দৃষ্টিতে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল অভিযোগ, প্রশ্ন এবং অনুযোগ। নাদিয়া অনুভব করল যে সে চারদিক থেকে অবরুদ্ধ, আর ভাগ্য তার সাথে মশকরা করছে, কারণ তার অতীত তার কাজের জায়গায় তার শেষ আশ্রয়েও হানা দিয়েছে। সেই রাতে নাদিয়া পুরোপুরি বিধ্বস্ত হয়ে ঘরে ফিরল। সে হানানের সাথে বসল, যে তার খোঁজ নিতে এসেছিল, এবং সে অঝরে কাঁদতে লাগল। হানান তাকে দৃঢ়তা ও শক্তির সাথে বলল, শোনো নাদিয়া, তুমি মরুভূমিতে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছ এবং একদম শূন্য থেকে নিজের চেষ্টায় এই জীবন গড়ে তুলেছ। তুমি সংগ্রাম করেছ, কাজ করেছ, তোমার মেয়েকে বড় করে একজন মেধাবী মেয়ে বানিয়েছ। তুমি কি অতীতের ভূতকে এই সব কিছু ধ্বংস করতে দেবে? তুমি আর পালাবে না, এখন মুখোমুখি হওয়ার সময় এসেছে। হানানের কথাগুলো এক বৈদ্যুতিক শকের মতো ছিল, যা নাদিয়াকে ভয়ের কোমা থেকে জাগিয়ে তুলল। সে তার ঘুমন্ত মেয়ের দিকে তাকালো এবং সেই শক্তি ফিরে পেল যা সে ভুলে গিয়েছিল যে তার ভেতরেই আছে। সে কঠিন প্রকৃতি, দারিদ্র্য ও অন্যায়ের সাথে লড়াই করেছে এবং বেঁচে গেছে। সে এখন হাল ছাড়বে না। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সে একটি সাহসী ও দৃঢ় সিদ্ধান্ত নিল। সে পালাবে না এবং লুকোবেও না। সে নিজের এবং তার মেয়ের অধিকারের জন্য লড়াই করবে, যে জীবন সে নিজের ঘাম আর অশ্রু দিয়ে গড়েছে। সে তার শিরায় শক্তি প্রবাহিত হতে অনুভব করল। অনেক দিন ধরে হারিয়ে যাওয়া নিজের ওপর নিয়ন্ত্রণের অনুভূতিটা ফিরে এলো। তবে সে জানত যে এই সিদ্ধান্তের মানে হল দোজখের দরজা খুলে দেওয়া। আনুষ্ঠানিকভাবে খালেদ ও তার পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মোটেও সহজ হবে না। তার আইনি সাহায্যের প্রয়োজন হবে। হানানের মনে পড়ল যে তার পরিচিত একজন সৎ এবং পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে অত্যন্ত দক্ষ উকিল আছেন, যার নাম মিস্টার আদেল। সেই রাতে নাদিয়া একটুও ইতস্তত করল না। গত কয়েকদিনের মধ্যে প্রথমবারের মতো তার হাত আর কাঁপছিল না। সে ফোন তুলে মিস্টার আদেলের নাম্বারে কল করল এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ শুরু করার জন্য পরদিন তার সাথে দেখা করার সময় ঠিক করল। পরদিন নাদিয়া উকিল আদেলের অফিসে বসে তাকে আমলের জন্ম থেকে শুরু করে দরজার নিচে পাওয়া চিঠি পর্যন্ত সবকিছু বিস্তারিত বলল। সে প্রথমবারের মতো একজন অপরিচিত মানুষের কাছে তার বেদনাময় জীবনের বিস্তারিত গল্প বলছিল, আর তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছিল। মিস্টার আদেল খুব মনোযোগ এবং ধৈর্যের সাথে সব শুনলেন। ঘটনা শুনে তিনি নিজেও স্তব্ধ হয়ে গেলেন। যখন সে কথা বলা শেষ করল, মিস্টার আদেল গম্ভীর স্বরে বললেন, ম্যাডাম, আপনার গল্পটি সত্যিই ভয়ঙ্কর এবং আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আইনের চোখে শুধু গল্পই যথেষ্ট নয়। আপনার স্বামী একজন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। সে খুব সহজেই দেশের সেরা উকিলদের নিযুক্ত করে সত্যকে ঘুরিয়ে দিতে পারবে। সে দাবি করতে পারে যে আপনি বাড়ি থেকে পালিয়েছেন, এমনকি সে হয়তো আপনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং অবাধ্যতার অভিযোগও আনতে পারে। কোনো অকাট্য প্রমাণ বা সাক্ষী ছাড়া এই লড়াই হবে কেবল আপনার কথার বিরুদ্ধে তার কথা, আর দুর্ভাগ্যবশত আইন হয়তো আপনার পক্ষে থাকবে না। উকিলের কথাগুলো যেন তার গায়ে ঠান্ডা জল ঢেলে দেওয়ার মতো ছিল। নাদিয়া হতাশ হয়ে পড়ল। এত কষ্ট সহ্য করার পরও কি সে বিচার পাবে না? মিস্টার আদেল তাকে জিজ্ঞাসা করলেন, একটু ভালোভাবে ভেবে দেখুন, এমন কেউ কি আছে যে এই ঘটনাগুলো দেখেছে? খুব ছোট হলেও কোনো প্রমাণ কি আছে? নাদিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর হঠাৎ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মনে পড়ল তাকে উদ্ধারকারী শেখ হামদান এবং তার স্ত্রী জোহরার কথা। তারাই তাকে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করেছিলেন এবং তার ও তার মেয়ের যত্ন নিয়েছিলেন। তাদের সাক্ষ্যই ছিল তার বেঁচে থাকার একমাত্র আশা। সে উকিলকে বলল, হ্যাঁ, সাক্ষী আছে। দুজন বেদুইন দম্পতি আমাকে মরুভূমিতে বাঁচিয়েছিল। উকিলের চেহারার কিছুটা পরিবর্তন হলো। তিনি বললেন, এটা চমৎকার। তাদের সাক্ষ্য সবকিছু বদলে দিতে পারে, কিন্তু সমস্যা হলো এত বছর পর আমরা তাদের কিভাবে খুঁজে পাব? নাদিয়া দৃঢ় কণ্ঠে বলল, আমি মরুভূমিতে ফিরে যাব এবং তাদের খুঁজব। আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। কাজের পরিকল্পনা তৈরি হতে লাগল। তবে মিশনটি ছিল প্রায় অসম্ভব এবং চরম ঝুঁকিপূর্ণ। তাকে কাজ থেকে ছুটি নিতে হবে, তার মেয়ে আমলকে হানানের কাছে রেখে যেতে হবে এবং এই সফরের জন্য তার জমানো সামান্য টাকা খরচ করতে হবে। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল তাকে এমন এক জায়গায় ফিরে যেতে হবে যা একসময় তার কবর হতে বসেছিল।
যে জায়গাটি তার জীবনের সবচেয়ে চরম ও কঠিন মুহূর্তগুলোর সাক্ষী ছিল। নাদিয়া একটুও দ্বিধা করল না। হানানের সাহায্যে, যে তাকে শক্ত সমর্থন দিয়েছিল, সে একজন চালক সহ একটি গাড়ি ভাড়া করল। সে কিছু জল ও খাবার গুছিয়ে নিল এবং মরুভূমির দিকে তার ফেরার যাত্রা শুরু করল। এবার সে নিজেকে বাঁচাতে যাচ্ছিল না, বরং সে ন্যায়ের খোঁজে যাচ্ছিল। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর সে ঠিক সেই অনুর্বর অঞ্চলে পৌঁছালো যেখানে খালেদ তাকে ফেলে গিয়েছিল। সেই একই বালি, একই প্রখর সূর্য এবং একই ভয়ঙ্কর নিস্তব্ধতা। সে খুঁজতে শুরু করল। যে জায়গাগুলোতে তার হেঁটে যাওয়ার কথা মনে ছিল সেখানে সে হাঁটল, কিন্তু সে কিছুই পেল না। এলাকাটি ছিল সম্পূর্ণ জনশূন্য। কোনো তাঁবু, মানুষ বা ভেড়ার কোনো চিহ্নই ছিল না। মনে হচ্ছিল যেন মরুভূমি তার একমাত্র সাক্ষীদের গিলে খেয়েছে। নাদিয়া তার ভাড়া করা গাড়ি নিয়ে এই বিস্তীর্ণ মরুভূমিতে টানা 2 দিন ঘুরে বেড়াল। যেখানেই সে কোনো তাঁবু বা বেদুইনদের ছোট কোনো দল দেখত, সেখানেই সে গাড়ি থামাত এবং তাদের কাছে শেখ হামদান ও তার স্ত্রী জোহরা সম্পর্কে জানতে চাইত। কিন্তু কেউ তাদের চিনত না বা তাদের নাম মনে করতে পারছিল না, কারণ বেদুইনরা সবসময় জায়গা বদল করে চলে। হয়তো শেখ হামদান অনেক দূরের কোনো জায়গায় চলে গেছেন, অথবা হয়তো তিনি মারা গেছেন। সে যে আশা নিয়ে এসেছিল তা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল এবং তার জায়গায় হতাশা ও নৈরাশ্য ভর করল। তার মনে হচ্ছিল যেন অতীত তাকে সাহায্য করতে অস্বীকার করছে। যে মরুভূমি থেকে সে একবার বেঁচে ফিরেছিল, সেই মরুভূমি যেন তাকে আবার হারাতে চাইছে। জল আর খাবার প্রায় শেষ হয়ে আসছিল, আর চালকও এই অদ্ভুত মিশন নিয়ে বিরক্ত হতে শুরু করেছিল। তখন নাদিয়া সিদ্ধান্ত নিল যে এখন শহরে ফিরে যাওয়ার সময় এসেছে। সে চরম ব্যর্থতা অনুভব করছিল এবং মনে হচ্ছিল সে আবার শূন্য থেকে শুরু করছে। গাড়ি যখন ফেরার পথ ধরল, তখন তারা একটি পাথুরে এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল। নাদিয়ার চোখে একটি পুরনো পাথরের তৈরি কুঁয়ো পড়ল। হঠাৎ তার স্মৃতিতে অতীতের একটি ছবি ভেসে উঠল। তার মনে পড়ল কিভাবে জোহরা এই কুয়োর বর্ণনা দিয়েছিল এবং কিভাবে সে এখান থেকে পানি নিতে আসত। সে সাথে সাথে চালককে গাড়ি থামাতে বলল। সে গাড়ি থেকে নামল এবং কুয়োর দিকে দৌড়ে গেল। তার হৃদয় নতুন আশায় স্পন্দিত হচ্ছিল। কুয়োর কাছে কেউ ছিল না, কিন্তু সে সেখানে ভেড়ার পায়ের একদম তাজা ছাপ দেখতে পেল। এর মানে হলো আশেপাশে রাখালরা আছে। সে বুকে হাত রেখে অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতে সে দূর থেকে একজন তরুণ রাখালকে তার ছোট পালের সাথে এগিয়ে আসতে দেখল। যখন সে আগ্রহ নিয়ে তাকে শেখ হামদান সম্পর্কে জিজ্ঞাসা করল, যুবকটি প্রথমে তার দিকে অবাক হয়ে তাকালো। তারপর বলল, শেখ হামদান? হ্যাঁ, আমি তাকে চিনি, তবে তিনি আর এখানে থাকেন না। এই অঞ্চলে ঘাস শুকিয়ে যাওয়ার পর তিনি তার পরিবারকে নিয়ে অনেক দূরের একটি উপত্যকায় চলে গেছেন। নাদিয়া এতই আনন্দ অনুভব করল যে সে প্রায় কেঁদেই ফেলল। সে এমন একটি সূত্র খুঁজে পেয়েছে যা তাকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সেই তরুণ রাখাল তাকে শেখ হামদানের নতুন শিবিরের পথটি বর্ণনা করল। খবরটি একই সাথে ভালো এবং খারাপ ছিল। সে তাকে খুঁজে পেয়েছে ঠিকই, কিন্তু জায়গাটি ছিল অনেক দূরে এবং এক দুর্গম এলাকায়, যার জন্য পুরো একটি দিন অতিরিক্ত ভ্রমণের প্রয়োজন ছিল, যা তার হিসাব বা বাজেটের মধ্যে ছিল না। তার কাছে কোনো বিকল্প ছিল না। সে কিছু অতিরিক্ত টাকার বিনিময়ে চালককে যাত্রা চালিয়ে যেতে রাজি করালো। তারা আবারও যাত্রা শুরু করল। এবার পথটি ছিল আরও কঠিন ও এবড়োখেবড়ো, তবে তার হৃদয় ছিল আশায় পরিপূর্ণ। এক দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর পরদিন সূর্যাস্তের সময় নাদিয়া অবশেষে রাখালের বর্ণনা করা সেই উপত্যকায় পৌঁছল। একটি ছোট পাহাড়ের ওপর থেকে সে নিচে কয়েকটি ছড়ানো ছিটানো তাঁবু দেখতে পেল। সেগুলোর একটিকে দেখেই সে সাথে সাথে চিনে ফেলল যে এটি শেখ হামদানের তাঁবু। গাড়িটি থামল। নাদিয়া নেমে তাঁবুর দিকে হাঁটতে শুরু করল। তার হৃদয় তখন ভয়, আনন্দ ও আশার এক মিশ্রণে প্রবলভাবে স্পন্দিত হচ্ছিল। তারা কি তাকে মনে রেখেছে? আর তারা কি তাকে সাহায্য করতে রাজি হবে? যখন নাদিয়া তাঁবুর দরজায় পৌঁছল, তখন পায়ের শব্দ শুনে একজন বয়স্ক নারী বাইরে বেরিয়ে এলেন। তিনি ছিলেন জোহরা। তার মুখের বলিরেখাগুলো আরও গভীর দেখা যাচ্ছিল, তবে তার চোখ দুটো আগের মতোই স্নেহ ভরা ছিল। তিনি কয়েক সেকেন্ড নাদিয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখ দুটো বিস্ময় এবং আনন্দে বড় হয়ে গেল। নাদিয়া, আমার মেয়ে, এটা কি তুমি? তিনি তাকে পরম স্নেহে জড়িয়ে ধরলেন। স্ত্রীর গলার আওয়াজ শুনে শেখ হামদান বাইরে বেরিয়ে এলেন। তিনিও এত বছর পর তাকে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়লেন। তারা তাকে সাদরে অভ্যর্থনা জানালেন, তাঁবুর ভেতরে নিয়ে গেলেন এবং তাকে পানি ও খেজুর খেতে দিলেন। এরপর তারা ছোট্ট আমল ও তার জীবনের খোঁজ খবর নিতে শুরু করলেন। তবে এবার আর নাদিয়া কোনো মিথ্যা বলল না। সে বসে খালেদের তাকে মরুভূমিতে ফেলে যাওয়ার সময় থেকে শুরু করে তাকে আদালতে মুখোমুখি করার সিদ্ধান্ত পর্যন্ত পুরো ঘটনাটি তাদের খুলে বলল। সে যখন কথাগুলো বলছিল, তখন তার চোখ জলে ভরে উঠছিল।
জোহরা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর শেখ হামদান চুপচাপ রাগে ফুটতে ফুটতে সব শুনছিলেন। নাদিয়া সব কথা শেষ করার পর শেখ হামদান কঠোর কণ্ঠে বললেন, ওই লোকটার কোনো সম্মান ও ধর্ম নেই। আমরা তোমার পক্ষে সাক্ষ্য দেব মেয়ে। আমরা শহরে যাব এবং বিচারকের সামনে সত্য কথা বলবো, এর জন্য যাই হোক না কেন। নাদিয়া অনুভব করল যেন তার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেল। সে তার সাক্ষীদের পেয়ে গেছে। কিন্তু নাদিয়া যখন মরুভূমিতে এই ছোট জয়টি উদযাপন করছিল, তখন শহরের বুকে এক মহা বিপর্যয় বোনা হচ্ছিল। বাজারে দেখা সেই বয়স্ক নারীটি শুধু তাকে হুমকি দিয়েই থেমেছিলেন না, বরং তিনি দ্রুত তার এক আত্মীয়কে খবরটি জানিয়েছিলেন যে খালেদের পরিবারের হয়ে কাজ করে। তিনি তাকে এই বিস্ময়কর সংবাদটি জানালেন যে নাদিয়া এখনও বেঁচে আছে। এই খবর খালেদ এবং ফয়সালের কাছে বজ্রপাতের মতো পৌঁছল। খালেদের ভাই ফয়সাল, যে সবসময় মূল পরিকল্পনাকারী এবং সবচেয়ে বদমাশ ছিল, সে পাগল হয়ে গেল। সে এক মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ শহরের দিকে রওনা হলো। সেই সন্ধ্যায় যখন হানান নাদিয়ার ছোট অ্যাপার্টমেন্টে আমলকে নিয়ে তার ফেরার অপেক্ষায় ছিল, ফয়সাল হঠাৎ করে দরজা ভেঙে ভেতরে ঢুকল। সে ছিল বিশাল চেহারার এক লোক, আর তার দৃষ্টি ছিল শয়তানি। সে হানানের হাত চেপে ধরে তাকে হুমকি দিল। এরপর সে ঘরে বসে নাদিয়ার ফেরার জন্য অপেক্ষা করতে লাগল। যখন নাদিয়া ভবনে পৌঁছল এবং আনন্দে সিঁড়ি ভেঙে উপরে উঠল, সে দরজা খুলেই দেখতে পেল এক জীবন্ত দুঃস্বপ্ন তার সামনে বসে আছে। ফয়সাল তার ঘরে বসে আছে। হানান ভয় কাঁপতে কাঁপতে এক কোণায় দাঁড়িয়ে আছে এবং আমল কাঁদছে। ফয়সাল খুব ঠান্ডা গলায় বলল, তাহলে কলঙ্ক মৃত্যু থেকে ফিরে এসেছে। এরপর সে উঠে দাঁড়ালো। তার কাছে এসে হিসহিস করে ফিসফিসিয়ে বলল, আমার কথা ভালো করে শোন। কাল তুই যাবি এবং এই ফালতু মামলা তুলে নিবি, আর তারপর চিরদিনের মতো আবার গায়েব হয়ে যাবি। তা না হলে আমি কসম খেয়ে বলছি, এই বাচ্চাটাকে আমি তোর কাছ থেকে নিয়ে নেব, আর তুই ওকে জীবনেও দেখতে পাবি না। এটি ছিল একটি প্রকাশ্য ও সরাসরি হুমকি। কিন্তু ফয়সাল যা জানত না তা হলো, সেই আতঙ্কের মুহূর্তে হানান গোপনে উকিল আদেলকে ফোন করতে সক্ষম হয়েছিল। তিনি তাকে ফোনটি চালু রেখে কল রেকর্ডিং অন করার জন্য শান্তভাবে নির্দেশনা দিয়েছিলেন। ফয়সাল যখন হুমকি আর ভয় দেখাচ্ছিল, তখন তার কণ্ঠস্বর পরিষ্কারভাবে রেকর্ড হচ্ছিল। না বুঝেই সে নাদিয়ার হাতে নিজের বিরুদ্ধে একটি নতুন ও শক্তিশালী প্রমাণ তুলে দিল। পরদিন সকালেই উকিল আদেলের নির্দেশ মতো নাদিয়া আনুষ্ঠানিকভাবে তালাক, সন্তানের হেফাজত ও খোরপোশের মামলা দায়ের করল। আর উকিল সেই অডিও রেকর্ডিংটি হুমকি ও ব্ল্যাকমেলের প্রমাণ হিসেবে জমা দিলেন। আইনি লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল, যা তার কল্পনার চেয়েও অনেক বেশি রক্তক্ষয়ী ও বিপজ্জনক ছিল। বিচার কাজ শুরু হলো। আদালতে তাদের প্রথম মুখোমুখি হওয়াটা ছিল এক বিশাল ধাক্কা। নাদিয়া এত বড় মাত্রার শয়তানির জন্য মোটেও প্রস্তুত ছিল না, যা তার জন্য অপেক্ষা করছিল। খালেদের উকিল, যে একজন অত্যন্ত ধূর্ত ও অভিজ্ঞ লোক, সে উঠে দাঁড়ালো এবং পুরো পরিস্থিতি সম্পূর্ণ উল্টে দিল। নিজের মক্কেলের পক্ষে সাফাই গাওয়ার বদলে সে নাদিয়ার ওপর তীব্র আক্রমণ চালালো। সে দাবি করল যে নাদিয়া একজন অবাধ্য স্ত্রী, যে তার প্রেমিকের সাথে স্বামীর বাড়ি থেকে পালিয়েছে, আর তার এই কাজের সাফাই গাওয়ার জন্য মরুভূমির এই মন গড়া গল্পটি সাজানো হয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগল যখন নাদিয়া 7 বছর পর খালেদকে প্রথম দেখল। সে কাঠগড়ায় দাঁড়িয়ে অত্যন্ত নিখুঁতভাবে এক প্রতারিত এবং হৃদয় ভাঙা স্বামীর অভিনয় শুরু করল। সে বিচারকের সামনে কাঁদতে লাগল এবং দাবি করল যে সেই আসল ভুক্তভোগী। সে আরও বলল যে সে তাকে খোঁজার পেছনে বছরের পর বছর পার করে দিয়েছে। এরপর সে আসল বোমাটি খাটালো। সে পুরো একটি গল্প বানালো যে নাদিয়াই তার মেয়েকে ফেলে চলে গিয়েছিল। এক অন্ধকার রাতে তাকে শিশু অবস্থায় তার দরজার সামনে রেখে সে পালিয়ে যায়, আর তখন থেকে সেই মেয়েটিকে বড় করেছে এবং যত্ন নিয়েছে। শেখ হামদান ও জোহরার সাক্ষ্য অত্যন্ত জোরালো এবং সত্য হওয়া সত্ত্বেও খালেদের নিখুঁত মিথ্যা আর কুমিরের কান্নার সামনে তা যেন এক অদ্ভুত ও বিচ্ছিন্ন গল্প বলে মনে হচ্ছিল। বিচারকও ওই শোকাহত বাবার গল্পের প্রতি সহানুভূতিশীল বলে মনে হলো। প্রথম দিনের শুনানি শেষে যখন নাদিয়া আদালত থেকে বের হলো, তখন তার মনে হচ্ছিল তার চারপাশের পুরো পৃথিবী যেন আবারও ভেঙে পড়ছে। সে তার অ্যাপার্টমেন্টে ফিরে একদম ভেঙে পড়ল। তার মনে হলো সে যা কিছু করেছে সব বৃথা গেছে। আইন ও বিচার আসলে গরিবদের পক্ষে নয়। আর সেই রাতেই যখন সে অন্ধকারে বিধ্বস্ত ও হতাশ হয়ে বসেছিল, তখন তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। সে ফোন ধরতে ইতস্তত করছিল, কিন্তু কোনো একটা কারণে সে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে একজন বয়স্ক নারীর দ্বিধান্বিত কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি মিসেস নাদিয়া? যখন সে হ্যাঁ বলল,
তখন ওই কণ্ঠস্বরটি জানালো, আমি আমিনা। আমি আপনার শ্বশুরের বাড়িতে অনেক বছর ধরে পরিচারিকা হিসেবে কাজ করেছি। আমি খবরে আপনাদের মামলার কথা শুনেছি, আর আমি এই অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে থাকতে পারছি না। আমিনা তাকে এক অত্যন্ত গোপন কথা জানালো, যা বছরের পর বছর ধরে লুকানো ছিল। খালেদের বাবা, যিনি একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, তিনি মারা যাওয়ার আগে একটি গোপন উইল তৈরি করে গিয়েছিলেন। তিনি তার ছেলের লোভ ও স্বার্থপরতা সম্পর্কে জানতেন, তাই তিনি তার উইলে একটি শর্ত রেখেছিলেন। উইলে বলা ছিল যে তার বিশাল সম্পত্তির অর্ধেক সরাসরি তার ছেলে খালেদ পাবে না, বরং তা পাবে তার ছেলে খালেদের স্ত্রী। তবে শর্ত একটাই, তাকে এমন একটি নাতি বা নাতনি জন্ম দিতে হবে যে পরিবারের বংশ রক্ষা করবে, হোক সে ছেলে বা মেয়ে। এটাই ছিল মূল কারণ। নাদিয়া এখন সব কিছু বুঝতে পারল। খালেদ শুধু একটি মেয়ের জন্ম দেওয়ার কারণে তাকে সরিয়ে দিতে চায়নি, বরং সে চেয়েছিল ওই অর্ধেক সম্পত্তি দখল করতে, যা আমাল জন্ম নেওয়ার সাথে সাথেই আইন অনুযায়ী নাদিয়ার অধিকার হয়ে গিয়েছিল। এটাই ছিল সেই অস্ত্র যা খালেদকে ধ্বংস করে দিতে পারে এবং তার অপরাধের পেছনের আসল উদ্দেশ্য ফাঁস করে দিতে পারে। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ আমিনা তাকে জানাল যে খালিদের বাবার মৃত্যুর পর আসল উইলটি গায়েব হয়ে যায়, আর সে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, কারণ খালেদ ও ফয়সাল তার ক্ষতি করতে পারে। তবে লাইন কেটে দেওয়ার আগে আমিনা দ্রুত ফিসফিস করে বলল, উইলের আসল কপিটি পরিবারের পুরনো উকিল মিস্টার ইব্রাহিমের কাছে আছে। তিনি এখন অবসর নিয়েছেন এবং অন্য একটি শহরে বাস করেন। উকিল আদেল এক সেকেন্ডও নষ্ট করলেন না। তিনি সেই রাতেই ওই অবসরপ্রাপ্ত উকিল যে শহরে থাকেন সেই দূরবর্তী শহরের উদ্দেশ্যে রওনা হলেন। এমন একজন বয়স্ক মানুষ যিনি পেশা ছেড়ে দিয়েছেন, তাকে এমন এক জটিল ও বিপজ্জনক মামলায় জড়াতে রাজি করানো খুব কঠিন কাজ ছিল। কিন্তু উকিল আদেল তার দক্ষতা ও জেদের মাধ্যমে মিস্টার ইব্রাহিমকে বোঝাতে সক্ষম হলেন যে অবসরের চেয়ে ন্যায় বিচার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কয়েক ঘন্টা আলোচনার পর ওই বয়স্ক উকিল উইলের আসল এবং নোটারি করা কপিটি তার হাতে তুলে দিলেন এবং বললেন, সঠিক কাজটি করুন, খালেদের বাবা এমনটাই চেয়েছিলেন। মামলাটি আবার আদালতের কাঠগড়ায় তার চূড়ান্ত শুনানির জন্য পৌঁছাল। পুরো পরিবেশ উত্তেজনায় টান টান ছিল। খালেদ এবং ফয়সাল তাদের আসনে বসে ব্যঙ্গাত্মক হাসি হাসছিল। তারা জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী ছিল। অন্যদিকে নাদিয়া ফ্যাকাশে মিখে বসেছিল, কিন্তু তার চোখে শেষ আশার এক ঝলক ছিল। শুনানি শুরু হলো এবং খালেদের উকিল তার চূড়ান্ত যুক্তি উপস্থাপনের জন্য উঠে দাঁড়াল। সে অত্যন্ত আত্মবিশ্বাস ও অহংকারের সাথে কথা বলল। সে আবারও নাদিয়ার চরিত্রের ওপর আক্রমণ করল এবং তার মক্কেলকে এক আদর্শ বাবা ও প্রতারিত স্বামী হিসেবে তুলে ধরল। সবশেষে সে চরম আত্মবিশ্বাসের সাথে বিচারককে মামলাটি খারিজ করে দেওয়ার এবং মেয়েটির পূর্ণ হেফাজত তার মক্কেল খালেদের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাল। সেই মুহূর্তে নাদিয়ার মনে হলো সব কিছু শেষ হয়ে গেছে এবং অন্যায়ের জয় হতে চলেছে। কিন্তু বিচারক তার হাতুড়ি তোলার আগেই এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। উকিল আদেল হঠাৎ করে উঠে দাঁড়ালেন এবং নিজের জোরালো কণ্ঠে নীরবতা ভেঙে বললেন, মাননীয় বিচারক, আমাদের কাছে একটি নতুন ও অকাট্য প্রমাণ আছে যা এই মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। পুরো আদালত কক্ষে গুঞ্জন শুরু হয়ে গেল। মিস্টার আদেল এগিয়ে গেলেন এবং বিচারকের সামনে সেই আসল উইলটি রাখলেন। মুহূর্তের মধ্যেই খালেদ ও ফয়সালের চেহারা পাল্টে গেল। তাদের মুখের হাসি উধাও হয়ে গেল এবং সেখানে আতঙ্কের ছাপ ফুটে উঠল। বিচারক উইলটি হাতে নিলেন এবং পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেল। তিনি সবার সামনে এটি উচ্চস্বরে পড়তে শুরু করলেন। যখন তিনি সেই ধারায় পৌঁছালেন যেখানে লেখা ছিল যে খালেদকে একটি নাতি বা নাতনি, তা ছেলে বা মেয়ে যাই হোক, উপহার দেওয়া মাত্রই সম্পত্তির অর্ধেক খালেদের স্ত্রী পাবে, তখন যেন বোমা ফাটল। এই উইল শুধু নাদিয়ার আর্থিক অধিকারের প্রমাণই ছিল না, বরং এটি খালেদের অপরাধের পেছনের আসল উদ্দেশ্যকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিল। সে তাকে হত্যা করার চেষ্টা করেছিল শুধু তার সন্তানের লিঙ্গের কারণে নয়, বরং তাকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে সব সম্পত্তি দখল করার জন্য। বিচারকের রায় ছিল দ্রুত এবং চূড়ান্ত। খালেদকে শুধু মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্যই দোষী সাব্যস্ত করা হলো না, বরং তাকে হত্যার চেষ্টা ও জালিয়াতির দায়েও দোষী সাব্যস্ত করা হলো। আর ফয়সালকে অপরাধে উস্কানি এবং অংশগ্রহণের দায়ে দোষী সাব্যস্ত করা হলো।
এক নাটকীয় দৃশ্যে সেই আদালত কক্ষেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হলো এবং সবার চোখের সামনে তাদের হাতে হাতকড়া পরানো হলো। নাদিয়া সব কিছু পেয়ে গেল, তালাক, তার মেয়ে আমলের পূর্ণ হেফাজত, বিপুল অঙ্কের খোরপোশ এবং এর পাশাপাশি উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই বিশাল সম্পত্তি। তবে সবকিছুর চেয়ে বড় কথা হলো সে তার সম্মান, নিজের নাম এবং নিজের জীবন ফিরে পেল। সে যখন মাথা উঁচু করে আদালত থেকে বের হলো, এক আবেগময় দৃশ্যে সে দেখতে পেল যে যারা তাকে সমর্থন করেছিল তারা সবাই তার জন্য অপেক্ষা করছে। তার বিশ্বস্ত বান্ধবী হানান, মিসেস কারিমা যিনি তাকে একটি সুযোগ দিয়েছিলেন, ট্রাক চালক চাচা রাদি যিনি তাকে শহরে নিয়ে এসেছিলেন, এবং এমনকি শেখ হামদান ও তার স্ত্রী জোহরা যারা এই মুহূর্তের সাক্ষী হতে মরুভূমি থেকে ছুটে এসেছিলেন। এটি ছিল তার নতুন পরিবার, যা জীবন তার জন্য তৈরি করেছিল। কয়েক বছর পর নাদিয়া একজন সফল ব্যবসায়ী নারীতে পরিণত হল। সে নির্যাতিত ও গৃহহীন নারীদের সাহায্য করার জন্য একটি বিশাল দাতব্য সংস্থা খুলল এবং তার সব অভিজ্ঞতা ও কষ্ট দিয়ে অন্যদের সাহায্য করতে শুরু করল। সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তার পাশে দাঁড়িয়েছিল তার মেয়ে আমল, যে এখন এক সুন্দরী, আত্মবিশ্বাসী তরুণী এবং মেডিকেল কলেজের এক মেধাবী ছাত্রী। নাদিয়া তার মেয়ের দিকে তাকালো, যে তার গর্ব ও শক্তির উৎস। তারপর তারা দুজনে মিলে সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকালো, যা তারা নিজেদের শক্তি ও ধৈর্য দিয়ে গড়ে তুলেছিল।